আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি এইচএসসি, এসএসসি বা চাকরির পরীক্ষার্থী যারাই হোক সবার জন্যই এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো এটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের সমাসের মূলত কর্মধারয় সমাস নিয়ে একটা আলোচনা। তো এটা আছে আসলে একটা নর্মাল আলোচনা না। হ্যাঁ, আমি আপনাদেরকে অনেক সময় দেখেছি যে আপনারা হচ্ছে উপমিত এবং উপমান যে কর্মধারয় সমাস রয়েছে মূলত যেটা, এই দুইটার মধ্যে অনেক কনফিউশন ক্রিয়েট করেন। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে তারা বুঝতে পারে না যে আসলে কোনটা উপমান বা কোনটা উপমিত কর্মধারয় সমাস। তারা হচ্ছে বইপত্রে যেগুলা সংজ্ঞা লেখা থাকে সেগুলো তারা ভালোভাবে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত তারা পরীক্ষার হলে কিন্তু মানে নির্ণয় করতে পারে না যে কোনটা উপমান কর্মধারয় সমাস এবং কোনটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। তো এই সমস্যাটা সমাধান করার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওর মধ্যে আমি এমন একটা টেকনিক দিছি, যে টেকনিকটা আপনি ফলো করলে দেখা মাত্রই মুহূর্তের মধ্যে আপনি বলে দিতে পারবেন যে কর্মধারয় সমাসটা কি উপমান কর্মধারয় নাকি এটা উপমিত কর্মধারয় সমাস। ওকে, সো আর কথা বলবো না, চলেন সরাসরি আমরা ভিডিও শুরু করে দিই। তো আমি আপনাদেরকে দেখাই যে আসলে আমাদের বইপত্রে কীরকম ধরনের সংজ্ঞাগুলো লেখা থাকে। হ্যাঁ, দেখেন আমাদের বইপত্রে কি কি লেখা থাকে। সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো কিছুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলে উপমেয় এবং যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। হ্যাঁ, আবার বইপত্রে অনেক লেখা থাকে, অন্য বইপত্রে লেখা থাকে যে সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। তো এখানে দেখেন, এখানে অনেক কিছু বলা হয়েছে যে প্রত্যক্ষ, হ্যাঁ, পরোক্ষ, বিভিন্ন কিছু। আবার দেখেন উপমিত কর্মধারয় সমাসের সংজ্ঞা দিতে গিয়ে এখানে উপমেয়, উপমান পদ, বিভিন্ন কিছু এখানে তারা কিন্তু নিয়ে আসছে। তো এইগুলো আসলে আপনি যদি পড়েন বা মুখস্থ করেন তাহলে কিন্তু আপনি কখনোই ভাই পরীক্ষার হলে এটা নির্ণয় করতে পারবেন না যে কোনটা উপমান আর কোনটা উপমিত। আপনি শেষ পর্যন্ত এটা কনফিউশনের মধ্যেই পড়ে যাবেন এবং এটা আসলে সম্ভব না নির্ণয় করা, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন একটা টেকনিক আপনাদেরকে দেখাবো। এই টেকনিকটার মাধ্যমে আপনি মুহূর্তের মধ্যেই বুঝতে পারবেন যে কোনটা উপমিত কর্মধারয় সমাস আর কোনটা উপমান কর্মধারয় সমাস। সত্য এবং যার মাঝে ন্যায় আছে সেটাই কি উপমান কর্মধারয় সমাস। আপনারা জাস্ট এই যে রিলেশনটা আছে না, এইটা ভালোভাবে মনে রাখবেন, তাহলে আপনি নিমিষেই বুঝতে পারবেন যে কোনটা উপমান কর্মধারয় সমাস। এখন আপনি বলবেন যে ভাই এটা কিভাবে আমি অ্যাপ্লাই করব। তো দেখেন, আমি আপনাদেরকে একটা না, আমি এখানে অনেকগুলো এক্সাম্পল রাখছি। আমি আপনাদেরকে অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমেই এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো আসেন একটা একটা করে আমরা দেখি। দেখেন, প্রথমে আমি লিখছি যে হচ্ছে তুষার শুভ্র। তুষার শুভ্র এর ব্যাসবাক্য হচ্ছে তুষারের ন্যায় শুভ্র। তো তুষার মানে কি, এটা হচ্ছে স্নো, আমরা ইংরেজিতে বলি স্নো। তো স্নো বা তুষার এটা কি সাদা বর্ণের হয় না, এটা শুভ্র বলতে সাদা বর্ণকে বোঝানো হয়েছে। তো স্নো বা তুষার এটা কি কখনো অন্য কোনো বর্ণের হইতে পারে? এটা তো আশা করি আপনারা সবাই জানেন যে স্নো বা তুষার এটা সাদা বর্ণেরই হয়। তো এটা কি সত্য কথা না? অবশ্যই এটা সত্য কথা। তাহলে এটা সত্য, হ্যাঁ, এটা সত্য কথা। ওকে, তারপরে এটার ব্যাসবাক্যর ভিতরে যদি আপনি দেখেন তাহলে দেখবেন কি এটার ব্যাসবাক্যে একটা ন্যায় আছে। আছে, তাহলে আমাদের সত্য এইটাও ফুলফিল করছে, এটা মাঝে একটা ন্যায় আছে, এটাও কিন্তু ফুলফিল করছে। তাহলে তুষার শুভ্র এটি কি একটা উপমান কর্মধারয় সমাস। আচ্ছা, তারপরে দেখেন অরুণ রাঙা। অরুণ বলতে কী বোঝানো হয়েছে? অরুণ বলতে হচ্ছে নব উদিত সূর্য, অর্থাৎ ভোরের যে সূর্যটা উঠে না, সেটা কি বোঝানো হয়েছে? তো ভোরের যে আমাদের সূর্যটা উঠে, নতুন সূর্য, সেটা কি লাল বর্ণের হয় না? অবশ্যই এটা লাল বর্ণের হয়। তো যেহেতু এটা লাল বর্ণের হয় তাহলে এটা কি সত্য কথা? তো সত্য কথা। আর এটার আপনি যদি ব্যাসবাক্য দেখেন, অরুণের ন্যায় রাঙা, ন্যায় আছে একটা, তাহলে সত্য কথা এবং এর মাঝে ন্যায়ও আছে। তাহলে আমরা কি বলতে পারি না এটা উপমান কর্মধারয় সমাস? অবশ্যই আমরা এটাকে উপমান কর্মধারয় সমাস বলতে পারি। আচ্ছা, তারপরে দেখেন রক্ত লাল। তো রক্তের রং কি অবশ্যই লাল, তাহলে এটা কি সত্য?
ব্যাস বাক্যে একটা ন্যায় আছে, সুতরাং এটা উপমান কর্মধারয় সমাস। আচ্ছা, কাজল কালো। কাজল বলতে চোখের যে বর্ণ সেটাকে বোঝানো হয়েছে, চোখের চোখ আর কি। কাজল বলতে চোখ অর্থাৎ আঁখি, এটা হচ্ছে কালো। তো আপনি বলবেন যে চোখের রঙটা কীভাবে কালো? তো এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে চোখের ভিতরে আমাদের একটা যে গোল আকৃতির একটা অংশ থাকে না, সেটা কিন্তু কালো। মূলত ওই জিনিসটাকেই বোঝানো হয়েছে। এখন আপনি আরেকটা কথা বলতে পারেন আমাকে যে আমি তো এমন মানুষও দেখছি যাদের চোখের ওই যে কালো অংশটা ওইটা হচ্ছে অন্য অন্য রঙের থাকে আর কি, বিভিন্ন কালার হইতে পারে। হ্যাঁ, আমি সেটাও জানি, বাট একটা জিনিস আপনি চিন্তা করেন, আমি এক্সেপশনের কথা বলতেছি না, আপনি জাস্ট এটাকে নর্মালভাবে চিন্তা করেন যে সবার কিন্তু এটা সাধারণত কালোই থাকে। তাহলে চোখের বর্ণ কি কালো, এটা কি সত্য কথা না? এভাবে যদি আপনি নর্মালি চিন্তা করেন তাহলে এটা কি সত্য কথা না? অবশ্যই সত্য কথা। আর এটার ব্যাস বাক্য দেখেন, একটা ন্যায় কিন্তু আছে, কাজলের ন্যায় কালো, এখানে কিন্তু একটা ন্যায় আছে। সো এটা উপমান কর্মধারয় সমাস। আচ্ছা, তারপরে দেখেন শশব্যস্ত। শশ বলতে কি? শশ হচ্ছে খরগোশ। তো খরগোশ কি কখনো আপনি দেখছেন? যদি আপনি দেখে থাকেন তাহলে হয়তো আপনি অবশ্যই বুঝবেন বা জানবেন এটা, যে খরগোশ কখনোই কিন্তু চুপচাপ স্থির হয়ে থাকে না। খরগোশ সর্বদাই কী করে, খুব ব্যস্ততা, তার মধ্যে লাফালাফি ছোটাছুটি এর মধ্যে সর্বদাই ব্যস্ত থাকে। তাহলে এটা কি সত্য কথা না? হ্যাঁ, এটা সত্য কথা। আর আপনি যদি এটার এই যে ব্যাস বাক্য দেখেন, শশকের ন্যায় ব্যস্ত, ন্যায় আছে, সুতরাং এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এরপরে দেখেন শেষে আমাদের আছে হচ্ছে গজমূর্খ। তো গজ বলতে বোঝানো হয়েছে হাতি। তো হাতিকে কেন মূর্খ বলা হইতেছে? হাতিকে আমরা একটা সেন্সে মূর্খ বলতেছি। যে দেখেন, আপনারা হয়তো রাস্তাঘাটে অবশ্যই দেখেছেন যে হাতির উপরে একজন মানুষ বসে থাকে, সে একটা হাতের লাঠি রাখে। সে কী করে? সেই লাঠিটা দিয়ে বারবার হাতিকে আঘাত করে সামনে আগানোর জন্য। তো এত বড় একটা হাতি, তার উপরে একটা সামান্য একটা মানুষ উঠে আবার তাকেই কী করতেছে? বারবার আঘাত করতেছে। তো এই যে একটা হাতির যে এই যে একটা আচরণ, হাতি কিন্তু তাকে কিছুই করতেছে না। তো এই যে হাতির যে এরকম একটা আচরণ, এই আচরণটা আসলে কেমন? আপনি দেখে হয়তো আপনার মনে হইতে পারে হাতি মনে হয় মূর্খ, বোঝে না কিছু। তো ওই সেন্স থেকে আমরা বলতেছি যে হাতি হচ্ছে মূর্খ। হ্যাঁ, তো গজমূর্খ বলতে ওই সেন্স থেকেই বোঝানো হয়েছে। হ্যাঁ, তাহলে কি সত্য কথা না? হ্যাঁ, এটা সত্য কথা। ব্যাস বাক্যে কিন্তু একটা ন্যায় আছে, তাহলে এটা কি অবশ্যই উপমান কর্মধারয় সমাস। ওকে, সো আশা করি আপনি যদি এই রিলেশনটা শুধুমাত্র মনে রাখেন তাহলেই কিন্তু আপনি দেখা মাত্রই বলে দিতে পারবেন যে এটা একটা উপমান কর্মধারয় সমাস কিনা। রাইট? সো চলেন এখন আমরা উপমিত কর্মধারয় সমাসটা দেখি। এবং আরেকটা কথা আপনাদেরকে বলি, আমি শেষে, এই ভিডিওর শেষে আপনাদেরকে আরেকটা এক্সক্লুসিভ একটা টিপস দিব, যেটা আপনি যদি ফলো করেন তাহলে মানে আপনি দেখার সাথে সাথে বলতে পারবেন। এটা তো মানে একটা কথা আছে না যে দেখার সাথে সাথেই বা একটু দেখার পরে, আপনি দেখার আগেই ধরেন বলে দিতে পারবেন। ঠিক আছে? তো ঠিক আছে, আপনি শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেন, আমি শেষে আপনাকে আরও সহজ একটা টেকনিক বলে দিব আর কি। হ্যাঁ, ওইটা ফলো করলে আরও সহজে আপনি বুঝতে পারবেন সব কিছু। তো যাই হোক, চলেন আমরা এখন আগে উপমিত কর্মধারয় সমাসটা দেখে নিই। তো দেখেন এখানে যে রিলেশনের কথাটা লেখা হয়েছে, যে মিথ্যা এবং যার শেষে ন্যায় আছে, সেটাই কি উপমিত কর্মধারয় সমাস। অর্থাৎ যেটা থাকবে সেটা হবে কি মিথ্যা, এবং এটার শেষে ন্যায় থাকবে। আগেরটা কী ছিল? মাঝখানে ন্যায় ছিল, আর এটা কি শেষে ন্যায় থাকবে। তাহলে কি হবে? এটা উপমিত কর্মধারয় সমাস হবে। তো দেখেন আমাকে তো দেখেন, তো আমি অনেকগুলা উদাহরণ এখানে রাখছি। তো চলেন আমরা একটা একটা করে উদাহরণ বোঝার ট্রাই করি এই রুলসটার মাধ্যমে, যেটা কিভাবে উপমিত কর্মধারয় সমাস হয়। আচ্ছা, তো দেখেন প্রথমে হচ্ছে চাঁদ মুখ। আচ্ছা, আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করেন তো, যে কারো মুখ কি চাঁদের মতো এত সুন্দর হইতে পারে? হ্যাঁ, আমি বলি যে মানুষের অনেক অনেক মানুষ আছে যাদের মুখ চেহারা অনেক সুন্দর, কিন্তু ভাই কখনো কি দেখছেন যে চাঁদের মতো এত মানে সুন্দর বা চাঁদের মতো দেখতে এমন কারো মুখ আপনি কখনো দেখছেন বাস্তবে? দেখেন নাই। সো সিরিয়াসলি এটা আসলে কিন্তু সম্ভব না। রাইট? মানে আমি যদি বলি এটা কি কখনোই সম্ভব না। সো এইটা একটা মিথ্যা কথা। আর এটার ব্যাস বাক্য যদি দেখেন যে মুখ চাঁদের ন্যায়, অর্থাৎ শেষে একটা ন্যায় আছে। রাইট?
শেষে একটা ন্যায় আছে, তাহলে এটা কি উপমিত কর্মধারয় সমাস। আচ্ছা, তারপর দেখেন সিংহ পুরুষ। তো সিংহ পুরুষ বলতে বোঝানো হয়েছে যে পুরুষ মানুষের যে আচরণটা অনেকটা সিংহের মতো। কিন্তু আপনি কি কখনো দেখছেন যে কোনো পুরুষ মানুষ সিংহের মতো দেখতে? সিংহের যেমন অনেক কেশ থাকে, অনেক লোম থাকে, বা এরকম একটা গঠন, সিংহের গঠন তো আপনারা দেখছেন। তো কখনো কি দেখছেন যে একটা মানুষের গঠন এই সিংহের মতো হইতে? এটা কি সম্ভব? সম্ভব না। এটা একটা অবাস্তব মানে ব্যাপার আর কি, মানে এটা একটা মিথ্যা কথা, রাইট? তো এটা যেহেতু অবাস্তব, মিথ্যা, সো এটা একটা উপমিত কর্মধারয় সমাস, আর এইটার ব্যাস বাক্যের শেষে কিন্তু ন্যায়ও আছে। সো আমরা বলতেই পারি এটা উপমিত কর্মধারয় সমাস। আচ্ছা, পদ্ম আঁখি। আঁখি বলতে চোখ। তো কারোর চোখ কি কখনো মানে পদ্ম ফুলের মতো হইতে পারে? কখনোই হইতে পারে না। হ্যাঁ, মানুষের চোখ সুন্দর হইতে পারে, এটা আমিও বিশ্বাস করি, বাট এতই সুন্দর হইতে পারে যেটা একদম পদ্ম ফুলের মতো বা পদ্ম ফুলের মতো দেখতে, এমন গঠনের কি কারোর চোখ কখনো দেখছেন আপনি? দেখেন নাই। সো এইটাও একটা কিন্তু অবাস্তব বিষয়, একটা মিথ্যা কথা। সো মিথ্যা কথা, এইটার ব্যাসবাক্যে কিন্তু শেষে একটা ন্যায়ও আছে, তাহলে এটা কি উপমিত কর্মধারয় সমাস। আচ্ছা, করপল্লব। কর বলতে মূলত হাতকে বোঝানো হয়েছে, আর পল্লব বলতে পাতা। তো দেখেন, হাত কি কখনো গাছের পাতার মতো হইতে পারে? হইতে পারে না, কখনোই হইতে পারে না। আপনি কখনো কারো হাত দেখছেন যে তার হাতটা একদম পাতার মতো দেখতে? সম্ভব না। হয়তোবা মানুষের হাত অনেক সুন্দর হইতে পারে, কিন্তু একদম পাতার মতো এরকম তো কখনো হইতে পারে? হইতে পারে না। তাহলে এটা একটা অবাস্তব জিনিস না, একটা মিথ্যার মতো আর কি। সো এটা একটা উপমিত কর্মধারয় সমাস। আর ব্যাস বাক্য যদি আপনি দেখেন, একটা শেষে ন্যায় আছে। আচ্ছা, তারপরে আসেন মুখ কোমল। আচ্ছা, মুখ কি কখনো কমল এত মানে এরকম হইতে পারে? হইতে পারে না। কোমল বলতে আচ্ছা, তারপরে আসেন মুখ কোমল। তো মুখ কোমল, কোমল বলতে হচ্ছে কি নরম। হ্যাঁ, তো মানুষের মুখ কি কখনো কোমল হইতে পারে? হইতে পারে না। সুন্দর হইতে পারে, বাট কোমল কিন্তু হইতে পারে না, এত কোমল এত নরম এরকম হইতে পারে না। এটা হচ্ছে একটা অবাস্তব কথা আর কি, এটাও মিথ্যা। এবং এটা শেষে এই যে ব্যাস বাক্য যদি দেখেন ন্যায় আছে, তাহলে এটা উপমিত কর্মধারয় সমাস। আচ্ছা, তো এইভাবে দেখেন, শুধুমাত্র এই একটা লাইন শুধুমাত্র আপনি যদি মনে রাখতে পারেন, তাহলে কিন্তু যে কোনো উপমিত কর্মধারয় সমাস আপনি দেখা মাত্রই কী করতে পারবেন? বুঝে ফেলতে পারবেন। তাহলে পরীক্ষার হলে কিন্তু আপনার কি হবে? আপনি জাস্ট অপশনের দিকে তাকাবেন আর বলে দিবেন যে এটা উপমিত কর্মধারয় সমাস না উপমান কর্মধারয় সমাস। আচ্ছা, আমি ভিডিওর শেষে বলছিলাম যে একটা কথা মানে একটা টেকনিক আপনাদেরকে দিব। তো ওই টেকনিকটা আসলে কি দেখেন, তো আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি যদি শুধুমাত্র উপমিত কর্মধারয় সমাসটা বুঝতে পারেন, তাহলে কি আপনার উপমান কর্মধারয় সমাসটা বোঝার দরকার আছে? বোঝার দরকার নেই। আবার আপনি দেখেন, যদি আপনি উপমান কর্মধারয় সমাসটা বুঝে ফেলেন, তাহলে কিন্তু আপনার এই উপমিত কর্মধারয় সমাসটা আর বোঝার দরকার নেই, রাইট? অর্থাৎ আপনি দুইটার মধ্যে যে কোনো একটাকে যদি ভালোভাবে বুঝতে পারেন বা এটাকে ভালোভাবে নির্ণয় করতে পারেন, তাহলে কি অপর যে অন্য যেটা আছে ওইটা কি আপনার শেখা দরকার আছে? দরকার নাই। এইটাই আর কি। তো আপনি যখন দেখবেন যে চাঁদ মুখ, এটা তো মিথ্যা এবং এটার শেষে একটা ন্যায়ও আছে ব্যাস বাক্যে, তাহলে আপনি বুঝতে পারতেছেন এটা একটা উপমিত কর্মধারয় সমাস। তো আপনি দেখার সাথে সাথে তো বলেই দিচ্ছেন যে এটা উপমিত কর্মধারয় সমাস, তাহলে এটা তো উপমান হওয়ার কোনো চান্স নাই। তাহলে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে চাঁদ মুখ এটা কোন সমাস, তাহলে আপনি উপমিত বলে দিবেন, কারণ এটার মধ্যে মিথ্যা আছে, এটা কিন্তু সত্য না। তাহলে এটা যেহেতু সত্য না, তাহলে এটা অবশ্যই উপমিত কর্মধারয় সমাস হবে। আর যদি এটা সত্য হইতো, তাহলে কি হইতো? আপনি বুঝতে পারতেছেন, সত্য হইলে তো আর এটা হইতো না, রাইট? সত্য হইলে
উপমিত তো হইতোই না, তাহলে অন্য কোনো একটা হইতো। তাহলে ওটা কোনটা হইতো? ওই যে উপমান হইতো। তাহলে আপনি যদি দেখেন যে মিথ্যা না এমন কিছু মানে সত্য, তো ওই রকম কিছু দেখলে আপনি বলে দিবেন ওটা উপমান। আর যদি মিথ্যা হয় তাহলে তো আপনি জানেনই এটা উপমিত কর্মধারয় সমাস। তো এইভাবে আপনি যে কোনো একটা যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু অন্য যেটা আছে ওইটাও আপনার পড়ার দরকার নাই, মনে রাখারও দরকার নাই, আপনি অটোমেটিক কিন্তু বুঝতেই পারতেছেন বা পারবেন যে কোনটা কখন হচ্ছে। ঠিক আছে? তো আশা করি এই টেকনিকটা আপনারা বুঝতে পারছেন।